মানুষকে বুঝতে পারাটা সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে জরুরি স্কিলগুলোর একটা। আমরা তো রোজই কত মানুষের সাথে ওঠা বসা করি, কাজ করি, সম্পর্ক তৈরি করি, কিন্তু আমরা কি তাদের আসলেই বুঝতে পারি? আজকে আমরা ঠিক এই ব্যাপারটা একটু খতিয়ে দেখব, মানুষের আচরণের পেছনে লুকিয়ে থাকা কিছু নিয়ম নিয়ে, যা আমাদের নিজেদের এবং অন্যদেরও আরও ভালোভাবে চিনতে সাহায্য করবে। রবার্ট গ্রিনের এই কথাটা দিয়ে শুরু করা যাক। উনি বলেছেন, আপনি যদি মানুষকে না বোঝেন, তবে আপনার সব ক্ষমতাই আসলে নষ্ট হয়ে যাবে। কথাটা কিন্তু খুবই সত্যি, কারণ মানুষকে ঠিকমতো বুঝতে পারাটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ারের সাফল্য পর্যন্ত সবকিছুকেই প্রভাবিত করে। তো প্রশ্নটা হলো, সেই গোপন নিয়মগুলো আসলে কি, যা আমাদের সবার আচরণকে চালাচ্ছে? এই বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই রহস্যটা একটু বোঝার চেষ্টা করব। চলুন তাহলে গভীরে যাওয়া যাক আর দেখি এই নিয়মগুলো আমাদের সিদ্ধান্ত আর সম্পর্কগুলোকে কিভাবে গড়ে তোলে। প্রথমত আমাদের শুরু করতে হবে নিজেদেরকে দিয়ে। নিজেকে সত্যি সত্যি জানতে হলে নিজের ভেতরের অন্ধকার দিকটার মুখোমুখি হওয়ার সাহস রাখতে হবে। আত্মনিয়ন্ত্রণ তো শুরুই হয় নিজের ভেতরের রাগ, হিংসা বা ভয়ের মতো অস্বস্তিকর সত্যিগুলোকে মেনে নেওয়ার মাধ্যমে। চলুন শুরু করা যাক হিংসার নিয়ম বা ল অফ এনভি দিয়ে। এটা আসলে কি? এটা হলো হীনমন্যতার একটা গোপন অনুভূতি, যা অন্যের সাফল্যে আমাদের ভেতরে এক ধরনের শত্রুতা তৈরি করে, এমনকি অন্যের ক্ষতি করার ইচ্ছাও জাগায়। ধরুন এক ম্যানেজারের কথা, যার একজন কর্মচারী আরও ভালো চাকরি পাওয়ায় সে তার নামে মিথ্যে চুরির গুজব রটিয়ে দিল। এটা কিন্তু হিংসারই একটা ভয়ঙ্কর প্রকাশ। এই ধরনের ঘটনা আমাদের চারপাশে প্রায়ই ঘটে, তাই না? এখানে একটা মজার ব্যাপার আছে, একটা সহজ পরীক্ষা। ধরুন কারো মনে হিংসা আছে কিনা সেটা বুঝতে চান। কি করবেন? তাকে একটা ভালো খবর দিন, আর সাথে সাথে তার চোখের দিকে তাকান। মুখে হয়তো খুব খুশি দেখাবে, কিন্তু এক মুহূর্তের জন্য চোখে একটা শত্রুতার ছাপ ফুটে উঠতে পারে। আর উল্টোটা হলে, মানে যদি কোনো খারাপ খবর দেন, তখন দেখবেন মুখে দুঃখ দেখালেও এক মুহূর্তের জন্য তার চোখে একটা খুশির ঝলক খেলে যেতে পারে। এটাই তাদের ভেতরের নিরাপত্তাহীনতার লক্ষণ। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্টে, শ্যাডো বা ছায়া। মানে আমাদের সবার মধ্যেই ব্যক্তিত্বের এমন একটা দিক আছে যেটা আমরা সবার থেকে লুকিয়ে রাখি। আমাদের ইনসিকিউরিটি, আমাদের স্বার্থপরতা, এমনকি রাগ। ধরুন একজন মানুষ বাইরে খুব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে হয়তো অনেক রাগ পুষে রেখেছে। আর মজার ব্যাপার হলো, এই দিকটাকে আমরা যত চেপে রাখার চেষ্টা করি, এটা ততই শক্তিশালী হয়ে ওঠে, আর আমাদের অজান্তেই আমাদের কন্ট্রোল করতে শুরু করে। তাহলে উপায়টা কি? উপায়টা হলো নিজের এই ছায়াটাকে, এই ভেতরের দিকটাকে চেপে না রেখে মেনে নেওয়া। যখন কেউ নিজের খুঁতগুলো স্বীকার করে নেয়, তখন তাকে অনেক বেশি আসল মানুষ বলে মনে হয়। আসলে কেউ তো নিখুঁত না, তাই না? আর এই অপূর্ণতাগুলোই হয়তো আমাদের একে অপরের আরও কাছে নিয়ে আসে, সম্পর্কগুলোকে আরও মজবুত করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা নিজেদের ভেতরের কথা বললাম। এবার একটু বাইরের জগতের দিকে তাকানো যাক। আমরা সবাই কিন্তু সামাজিক জীবনে চলতে গিয়ে কম বেশি একটা মুখোশ পরে থাকি। চলুন দেখি কিভাবে এই মুখোশের আড়ালের আসল মানুষটাকে চেনা যায়। ব্যাপারটা খুব সহজ। আমরা সবাই কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভূমিকা পালন করি। অফিসে একরকম, বাসায় আরেক রকম, বন্ধুদের সাথে আবার অন্যরকম। আর সত্যি বলতে, সমাজে মিলেমিশে থাকার জন্য এই মুখোশগুলো কিন্তু দরকারি। কিন্তু আসল মজাটা হলো, মাঝে মাঝেই মুখোশের ফাঁক গলে আসল মানুষটা বেরিয়ে আসে। একটা ছোট্ট উদাহরণ দেই। আমার এক বন্ধু তার প্রেমিকার খুব কড়া ধাঁচের বাবার সাথে দেখা করতে যাবে। তার যে কি অবস্থা! মুখে একটা জোর করা হাসি, গলার স্বর কেমন যেন নিস্তায়ী। দেখেই বোঝা যাচ্ছিল ভেতরে ভেতরে সে কতটা নার্ভাস আর অস্বস্তিতে আছে। মানুষের কিছু মূল বিশ্বাস আছে যেগুলো তারা সবসময় রক্ষা করতে চায়। ১ নম্বর হলো, আমরা সবাই নিজেদের স্বাধীন ভাবতে ভালোবাসি, যে আমরা কারো দ্বারা প্রভাবিত হচ্ছি না। ২ নম্বর, আমরা সবাই মনে করি আমরা নিজের মতো করে যথেষ্ট বুদ্ধিমান। আর ৩ নম্বর, আমরা সবাই নিজেদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। এখন সমস্যাটা হয় কখন? যখন কাউকে কিছু বোঝাতে গিয়ে বা তার কোনো ভুল ধরিয়ে দিতে গিয়ে আমরা অজান্তে এই বিশ্বাসগুলোতে ঘা দিয়ে ফেলি। তখন কি হয়? সে সঙ্গে সঙ্গে ডিফেন্সিভ হয়ে যায়, আর কোনো কথাই শুনতে চায় না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো মানুষকে চেনার সবচেয়ে ভালো উপায় কি?
তার একটা কাজ দেখে তাকে বিচার করা একদমই ঠিক না, বরং দেখতে হবে সময়ের সাথে সাথে তার আচরণের প্যাটার্নটা কেমন। ধরুন কেউ একদিন দেরি করে আসলো, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু সে যদি সবসময় দেরি করে তাহলে বুঝতে হবে এটাই তার প্যাটার্ন। বিশেষ করে যখন কেউ চাপের মধ্যে থাকে, তখন তার আসল রূপটা বেরিয়ে আসে। মনে রাখতে হবে অতীত আচরণই কিন্তু ভবিষ্যৎ আচরণের সবচেয়ে বড় ইন্ডিকেটর। এখানে দেখুন, কিছু টক্সিক বা ক্ষতিকারক চরিত্রের ধরনের কথা বলা আছে, যাদের থেকে একটু দূরে থাকাই ভালো। যেমন হাইপার পারফেকশনিস্ট, এদের কাছে কাজের রেজাল্টের চেয়ে কন্ট্রোলটাই বড়। কিংবা দ্য সেভিয়ার, যারা সারাক্ষণ সাহায্য করার ভান করে কিন্তু আসলে তাদের উদ্দেশ্য হলো আপনাকে কন্ট্রোল করা। এই প্যাটার্নগুলো যদি আমরা চিনতে শিখি, তাহলে কিন্তু অনেক বাজে সম্পর্ক বা পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে পারি, আর তাতে মানসিক শান্তিটাও বজায় থাকে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ এবং আমার মতে সবচেয়ে শক্তিশালী অংশে। কিভাবে আমরা আমাদের নিজেদের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে পারি আর নিজেদের ওপর পুরোপুরি কন্ট্রোল আনতে পারি। চলুন দেখা যাক এই বিষয়টা আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। আমরা প্রায় একটা ভুল করি, তাৎক্ষণিক লাভ ক্ষতির কথা ভাবি, কিন্তু দীর্ঘমেয়াদে কি হবে সেটা ভাবি না। একেই বলে অদূরদর্শিতা। দিল্লির একটা বিখ্যাত ঘটনা আছে। শহরে একবার সাপের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। তো সরকার ঘোষণা করল যে মরা সাপ এনে দেবে তাকে পুরস্কার দেয়া হবে। রেজাল্ট কি হলো? কিছু লোক টাকা কামানোর জন্য নিজেরাই সাপ পোষা শুরু করল। পরে সরকার যখন পুরস্কার দেওয়া বন্ধ করে দিল, তখন এই লোকগুলো সব সাপ ছেড়ে দিল। এতে শহরে সাপের সংখ্যা আগের চেয়েও বেড়ে গেল। এই গল্পটা আমাদের কি শেখায়? যে কোনো সিদ্ধান্তের আগে তার লং টার্ম এফেক্ট নিয়ে ভাবাটা কতটা জরুরি। এবার একটা দারুণ গল্প শোনাই, মার্কাস আর লিডিয়ার গল্প। দুজনেই প্যারিস বেড়াতে গেছে। মার্কাস গিয়ে দেখে ভাষার সমস্যা, প্রচণ্ড ভিড়, নিজেকে খুব একা লাগছে। সে ভাবল, ধুর, প্যারিস এসে কোনো লাভই হলো না। আর অন্যদিকে লিডিয়া, সে ভাঙা ভাঙা ফরাসি বলার চেষ্টা করছে, নিজের ভুল নিয়ে হাসছে, নতুন বন্ধু বানাচ্ছে আর পুরো ব্যাপারটা দারুণ উপভোগ করছে। দেখুন, জায়গা কিন্তু একটাই, প্যারিস, কিন্তু দুজনের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। কেন? কারণ তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। এর মানে কি দাঁড়ায়? আমাদের অ্যাটিচিউডটাই কিন্তু আমাদের বাস্তবতাকে তৈরি করে। আর সবশেষে যে নিয়মটার কথা বলবো, সেটা হয়তো সবচেয়ে গভীর, মৃত্যুকে অস্বীকার করার নিয়ম। আমরা কেউই আমাদের জীবনের ফাইনাল ডেডলাইনটা নিয়ে ভাবতে চাই না, তাই না? আর এর ফলে কি হয়? আমরা প্রায়ই ছোটখাটো অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করি, আর যেগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, আমাদের স্বপ্ন, আমাদের প্রিয়জন, সেগুলোই অবহেলিত থেকে যায়। চলুন একটা সহজ হিসাব করা যাক। ধরুন কারো বয়স এখন ৩০। ধরে নেওয়া যায় তার হাতে কাজ করার মতো আর ৩০টা বছর আছে। কারণ ৬০-এর পর সাধারণত সেই এনার্জিটা থাকে না। তো এই ৩০টা বছর আসলে কিভাবে কেটে যায়, চলুন দেখি। এই ৩০ বছরের মধ্যে প্রায় ৮ বছরই কেটে যাবে ঘুমিয়ে। তাহলে বাকি থাকলো কত? মাত্র ২২ বছর। ভাবা যায়, জীবনের প্রায় ৩ ভাগের ১ ভাগ সময়ই আমরা ঘুমিয়ে কাটাই। আচ্ছা, এরপর ধরুন যাতায়াত, খাওয়া দাওয়া, গোসল, মানে নিজের যত্নের জন্য আরও ৫ বছর। তাহলে ২২ থেকে ৫ গেলে থাকে মাত্র ১৭ বছর। এবার বিনোদন, বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা, এসবের জন্য তো সময় দরকার, তাই না? মানসিক স্বাস্থ্যের জন্য এটা জরুরি। তো এর জন্য আরও ২ বছর বাদ দিলাম। তাহলে হাতে আর কি রইল? হাতে রইল মাত্র ১৫ বছর। মাত্র ১৫টা বছর নিজের জীবনের সেরা কাজগুলো করার জন্য। সংখ্যাটা শোনার পর একটু ধাক্কা লাগার মতো, তাই না? এই সহজ হিসাবটাই কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সময় কতটা দামি। এখন আসল প্রশ্নটা হলো, এই অল্প সময়টা আমরা কিভাবে ব্যবহার করব? আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা ডেডলাইন ঠিক করা আছে। প্রশ্ন একটাই, হাতে যেটুকু সময় বাকি আছে সেটা দিয়ে আমরা কি করব? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যই আজকের এই পুরো আলোচনা। চলুন চেষ্টা করি আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলতে আর একটা অর্থবহ জীবন কাটাতে।